হুম আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আর সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু আমাকে কাইন্ডলি জানান, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমরা ক্লাস শুরু করবো এখনই। আচ্ছা আমরা শুরু করছি। দেখেন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে গতকাল কি দেখাইছিলাম, যে একটা চতুর্ভুজের চারটা চতুর্ভুজ বলতে আমি এখানে বোঝাচ্ছি মানে যে রেগুলার চতুর্ভুজ আছে, সামান্তরিক, তারপর হচ্ছে আয়ত, তারপর হচ্ছে রম্বস, তারপর হচ্ছে কি বর্গ, এদের চার বাহুর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যুক্ত করলে এর ভেতরে যে চতুর্ভুজ সৃষ্টি হবে সেটা কি হবে, সেই চতুর্ভুজটা কেমন হবে সেটা আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আজকে দেখব যে একটা চতুর্ভুজের তো কর্ণ থাকে, তাই না? তাকান প্লিজ, একটু তাকান। ধরেন এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকের কিন্তু দুইটা কর্ণ হবে। এই দুই বিন্দু যুক্ত করলে একটা কর্ণ, এই দুই বিন্দু যুক্ত করলে একটা কর্ণ। এই সামান্তরিকের কর্ণ দুইটা যখন আপনি আঁকাচ্ছেন, এই সামান্তরিকের মধ্যে দেখেন ত্রিভুজ সৃষ্টি হচ্ছে। এটা একটা ত্রিভুজ, তাই কি না? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তারপর আপনি যদি বর্গ আঁকান, এই বর্গ যদি আঁকান, বর্গের কর্ণ আঁকালে কিন্তু এর মধ্যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে। তারপর যদি রম্বস আঁকান, এই রম্বসের দুই কর্ণ যুক্ত করলেও কিন্তু এর মধ্যে ত্রিভুজ সৃষ্টি হবে। এই যে ত্রিভুজগুলা সৃষ্টি হচ্ছে, এই ত্রিভুজগুলার ক্ষেত্রফল কেমন হবে? হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে।
আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা প্রথমে দেখব যে একটা সামান্তরিক, দেখেন কোন সামান্তরিকের, একটি সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিকটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে। আচ্ছা, একটি সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিকটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে ধরেন আপনি এই এবিসিডি একটা সামান্তরিক, খেয়াল করেন এই এবিসিডি সামান্তরিক। এখন এই এবিসিডি সামান্তরিকের যে কোনো একটা কর্ণ, বলছে যে কোনো কর্ণ বলতে বোঝাচ্ছে যে কোনো একটা কর্ণ। হ্যাঁ, আপনি যে কোনো একটা কর্ণ আঁকান, ধরেন এসি কর্ণ আঁকান। এই এসি কর্ণ আঁকালে দেখেন এর মধ্যে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়ে গেছে। একটা হচ্ছে ত্রিভুজ এবিসি, হ্যাঁ, আর একটা কি ত্রিভুজ এডিসি। এই যে ত্রিভুজ এবিসি একটা, ত্রিভুজ এডিসি একটা। এই যে ত্রিভুজ এবিসি, আচ্ছা, আর একটা হচ্ছে ত্রিভুজ এডিসি। এই যে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি, এই ডেল দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়, হ্যাঁ, ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল এডিসি, ব্যাস। এখন অনেকে বলে যে ভাই এই দুইটার ত্রিভুজের ক্ষেত্রফল যে সমান, এটা আমি কেমনে বুঝবো? কোনো সমস্যা নেই। দেখেন আমি ত্রিভুজ, দেখেন এদিকে তাকান, আমি যদি বলি যে এই এবিসি ত্রিভুজের এই এবি বাহু আর এডিসি ত্রিভুজের এই ডিসি বাহু সমান, কেন? কারণ সামান্তরিকের বিপরীত দুই বাহু সমান হয় কিনা? তাহলে এই বাহু মানে এবিসি ত্রিভুজের আমি একটু কালারটা ভিন্ন করে দেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে এবিসি ত্রিভুজ, হ্যাঁ, এই এবিসি ত্রিভুজের এবি বাহু আর এডিসি ত্রিভুজের ডিসি বাহু এটা সমান, ঠিক আছে? কেন? সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান হয় এইখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন আমি যদি বলি যে এবিসি ত্রিভুজের এই বিসি বাহু আর এডিসি ত্রিভুজের এই এসি বাহু সমান, দেখেন এই এবিসি ত্রিভুজের এই বাহু আর এই এডিসি ত্রিভুজের এই বাহু সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান। তার মানে বিসি ইজ ইকুয়াল টু এডি। আর এই যে এসি বাহুটা, এই এসি বাহুটা কিন্তু কমন। এই এসি বাহুটা এবিসি ত্রিভুজের এক বাহু, আবার এই এসি বাহুটা এডিসি ত্রিভুজের এক বাহু। তার মানে এই এসি ইকুয়াল টু এসি দ্বারা বোঝাচ্ছি যে এই এসি দ্বারা বোঝাচ্ছি এই এবিসি ত্রিভুজের এসি, আর এই এসি দ্বারা বোঝাচ্ছি এই এডিসি ত্রিভুজের এসি। তার মানে আমি বলতে পারি যে এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিনটা অনুরূপ বাহুর সমান। তার মানে এই ত্রিভুজের তিন বাহুর মান যা হবে, এই ত্রিভুজেরও তিন বাহুর মান তাই হবে। মনে করেন এটার মান হচ্ছে 7 সেন্টিমিটার, এটার মান হচ্ছে 5 সেন্টিমিটার, এটার মান 12 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজেরও এই বাহুর মান 7, এটা 5 মানে এটার মান 5, এটা 12। তার মানে দেখেন এই ত্রিভুজের তিন বাহুর মান যা, এই ত্রিভুজেরও তিন বাহুর মান তাই। সুতরাং এর ক্ষেত্রফল যা হবে, এর ক্ষেত্রফল তো তাই হবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি মনে আছে? স্কয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে না? এই এবিসি হচ্ছে তিন বাহুর মান, তাই এই বাহুর মান 7, এই বাহুর মান 5, এই বাহুর মান 12। তার মানে এই যে এবিসির মান তো তিন জায়গায় সমান। আর এস মানে অর্ধপরিসীমা মানে এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে এই এস এর মান এই ত্রিভুজের ক্ষেত্রেও যা আসবে, এই ত্রিভুজের ক্ষেত্রেও তো তাই আসবে। তার মানে এখানে এস এর মান, এবিসির মান সবই এক। তাহলে এই ক্ষেত্রফলের মান কি আসবে? একই আসবে। আমার কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে একটা সামান্তরিকের যে কোনো একটা কর্ণ সামান্তরিকটিকে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। হ্যাঁ, আর মনে রাখবেন এই কর্ণ না আঁকায় যদি এই কর্ণ আঁকায় তাও সেম হবে। দেখেন কিভাবে, আমি যদি এই কর্ণটা আঁকাই তাও একই হবে। কারণ মনে করেন এই বাহুর মান যদি 7 হয়, এই বাহুর মান যদি 5 হয়, আর এইটার মান যদি 12 হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা 7 মানে কি? এটা 7।
এটা 5 মানে কি, এটা 5 আর এটা 12 তো দুইজনের ক্ষেত্রে কমন। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে, কারণ এই ত্রিভুজের 3 বাহুর মান যা এই ত্রিভুজের 3 বাহুর মানও তাই। তার মানে হচ্ছে সামান্তরিকের যে কোনো একটা কর্ণ সামান্তরিকটিকে, ঠিক আছে, সামান্তরিকটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি সামান্তরিকের একটা কর্ণ না আঁকাই, যদি দুইটা কর্ণ একসাথে আঁকাই, তাহলে ভেতরে 4টা ত্রিভুজ সৃষ্টি হবে। মজার বিষয় হচ্ছে এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। হ্যাঁ, তাহলে এবার 2 নম্বর পয়েন্ট, সামান্তরিকের আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আগের কনসেপ্টটা কি বুঝতে পারছেন? আগের ব্যাপারটা কি বুঝছেন? সামান্তরিকের কর্ণদ্বয়, এবার কর্ণদ্বয় মানে একসাথে দুইটা কর্ণ আঁকালে পরে, হ্যাঁ, কর্ণদ্বয় সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টি ত্রিভুজে বিভক্ত করে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টি ত্রিভুজে বিভক্ত করে। আচ্ছা, তার মানে সামান্তরিকের কর্ণদ্বয়, তাহলে এটা একটা সামান্তরিক। সবাই একটু মনোযোগ দিন, এটা অনেকে বুঝতে পারে না, আমি একটু বোঝাই দিচ্ছি। এটা এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় মানে আপনি দুইটা কর্ণ আঁকাবেন, তাহলে এটা হচ্ছে এসি কর্ণ, হ্যাঁ, এটা হচ্ছে এসি কর্ণ, আর এটা কি, এটা হচ্ছে বিডি কর্ণ। এই যে কর্ণ দুইটা আমি আঁকালাম, এই কর্ণ দুইটা আঁকানোর ফলে এর মধ্যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল নাকি সমান। দেখি কিভাবে সমান। তার মানে ধরেন এই এসি এবং বিডি কর্ণ ধরলাম ও বিন্দুতে ছেদ করছে, এসি এবং বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ। এখন তাহলে এখানে ত্রিভুজ সৃষ্টি হয়েছে কয়টা? এখানে ত্রিভুজ সৃষ্টি হয়েছে 4টা। একটা হচ্ছে এওসি ত্রিভুজ, ত্রিভুজ এওসি, দেখেন ত্রিভুজ এওসি, এওসি। তারপরে আরেকটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে কি, ত্রিভুজ এওসি না, এওসি না, এওবি, ত্রিভুজ এওবি, এই যে এওবি, এই যেটা এওবি, আচ্ছা এওবি। তারপরে বিওসি, ত্রিভুজ বিওসি, ওকে। তারপর ত্রিভুজ ডিওসি, ত্রিভুজ ডিওসি, হ্যাঁ। তারপর ত্রিভুজ এওডি, ত্রিভুজ এওডি। এই যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, 4টা ত্রিভুজের প্রত্যেকটার ক্ষেত্রফল সমান। এখন অনেকে বলে এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে সমান হয়? কোনো ব্যাপার না, দেখেন সবাই একটু তাকান। আমি এটা তো বুঝছেন, একটু তাকান। আমি প্রথমে এডিসি ত্রিভুজ নিব, ত্রিভুজ এডিসি, দেখেন ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে, এডিসি বলতে কিন্তু এই যে এডিসি মানে আমি একটু হলুদ কালার করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এডিসি বলতে এডিসি, এই যে এডিসি বলতে এই ত্রিভুজটাকে বোঝাচ্ছে। আচ্ছা, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এদিকে তাকান, ডি থেকে ও বিন্দু পর্যন্ত এই যে এই যে রেখাটা ডিও, আপনি কি এটা জানেন যে ডিও রেখা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু? এটা কি বলতে পারবেন কেন? এই ডিও রেখা, এই যে ডিও রেখাটা এসি বাহুর মধ্যবিন্দু, এটা কেন বলতে পারবেন কেউ কাইন্ডলি? এই যে ডিওসি, এই ডিও রেখাটা এই এসি বাহুর মধ্যবিন্দু, কিভাবে কেউ বলতে পারবেন? আমি একটু পানি বিরতি দিলাম। কোন লজিকে ভুলে গেলে কিন্তু হবে না, হ্যাঁ। আপনাদের আমি কি থিওরি পড়াইনি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে? পড়ছি কিনা? তাহলে একটা থিওরি পড়ে যদি সেটা মনে না রাখেন তাহলে কিন্তু বিপদ। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আপনি যখন দুইটা কর্ণ যখন আঁকাবেন,
এই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করছে, এই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এইটা কি কর্ণ না? এইটুক কর্ণের অর্ধেক না? তার মানে এই এসি কর্ণকে যদি এই জিনিসটা, এই যে এইটা যদি সমান দুই ভাগে ভাগ করে, তার মানে কি এই জিনিসটা এই এসির ঠিক মাঝ বরাবর যায়নি? মাঝ বরাবর যায়নি। তার মানে এই ডিও রেখাটা কি এই এসি এর ঠিক মাঝখানে পড়ছে না? তার মানে এই ও বিন্দুটা, এই যে ও বিন্দু, এই যে ছেদ বিন্দু মানে তো ও বিন্দু, এই ও বিন্দুটা কি আমি বলতে পারি না এসি কর্ণের ঠিক মাঝখানে পড়ছে? তাহলে এই ডিওর নাম কি হবে বলেন? তাহলে এই ডিওর নাম কি হবে বলেন? এই ডিওর নাম হবে এই এডিসি ত্রিভুজের মধ্যমা। ইয়েস, এই ডিওর নাম হবে এডিসি ত্রিভুজের মধ্যমা। ডিও হলো এডিসি ত্রিভুজের কোন বাহুর মধ্যমা? এসি বাহুর মধ্যমা। বুঝছেন কিনা বলেন? বুঝতে হবে। এই ডিও হচ্ছে এই এডিসি ত্রিভুজের যে এসি বাহু, সেই এসি বাহুর মধ্যমা। আর আমরা একটা থিওরি পড়ছি, কোন ত্রিভুজের মধ্যমা যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করে। তার মানে এইটা যদি মধ্যমা হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমরা মধ্যমাতেই পড়ছি। তাহলে এই ডিও যদি এই এসি বাহুর মধ্যমা হয়, তার মানে বুঝতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। বুঝতে পারছেন? তাই আপনি লিখবেন অতএব ত্রিভুজ ক্ষেত্রফল AOD ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল DOC। এইবার বুঝছেন কিনা বলেন? যেহেতু ডিও হচ্ছে এসি বাহুর মধ্যমা, সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান। না 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 না, এই ডিও যে এসি এর উপর লম্ব, এটা কে বলছে? সামান্তরিকের ক্ষেত্রে কি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে? কখনোই না। রম্বস আর বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয় লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, আর আয়ত আর সামান্তরিকের ক্ষেত্রে শুধু সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে না। লম্বভাবে না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? এই ডিও হচ্ছে এসি বাহুর মধ্যমা। আর কোন ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করে। এইটা যেহেতু মধ্যমা এই ত্রিভুজের, তার মানে এইটুকের ক্ষেত্রফল আর এইটুকের ক্ষেত্রফল সমান। এবার কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ, তার মানে আপনি এটা বুঝছেন যে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সমান। একইভাবে অনুরূপভাবে ত্রিভুজ যে ABC এর ক্ষেত্রে, হ্যাঁ ABC, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে অনুরূপভাবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে দেখেন এই বিও হচ্ছে এই এসি বাহুর মধ্যমা। এই বিও কিন্তু মধ্যমা, কারণ এই বি বিন্দু থেকে এই বিও কিন্তু এই এসি বাহুর ঠিক মাঝখানে পড়ছে। তাহলে এই যে ABC যে ত্রিভুজ, এই ABC ত্রিভুজের এই এসি বাহুর উপর এই বিও কি মধ্যমা না? ইয়েস। তাহলে বিও যেহেতু মধ্যমা, তার মানে এই পাশের অংশ আর এই পাশের অংশের ক্ষেত্রফল সমান। বুঝছেন? তার মানে বিও হলো এসি বাহুর মধ্যমা। যেহেতু বিও এসি বাহুর মধ্যমা, তার মানে এই ক্ষেত্রফল মানে BOC আর এই ক্ষেত্রফল মানে AOB সমান। তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্রফল AOB ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল BOC। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে উপরের অংশের ক্ষেত্রে দেখেন, উপরের এই জিনিসটা যেহেতু সমান দুই ভাগে ভাগ হয়েছে এবং উপরের অংশের ক্ষেত্রফল আর নিচের অংশের ক্ষেত্রফল একটু আগে আমরা দেখলাম না যে ত্রিভুজ, দেখেন এদিকে তাকান, এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল আবার এই ADC ত্রিভুজের ক্ষেত্রফল এই দুইটার আবার সমান। তাহলে এই অংশটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, আবার এই অংশটাও সমান দুই ভাগে ভাগ হয়েছে। তার মানে এর মধ্যে যে চারটা অংশ আছে, চারটা অংশের ক্ষেত্রফল সমান। কারণ এই পাশে যদি দেখেন এদিকে তাকান, এই যে ADC, এই যে
এডিসি এডিসি এই এডিসির পুরোর ক্ষেত্রফল যদি 10 হয় তার মানে এইটুক 5 এইটুক 5। এখন এডিসি যদি 10 হয় তাহলে এই এবিসিও তো 10 হবে, কারণ আমরা একটু আগে পড়ে আসছি যে একটা কর্ণ একে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তার মানে এডিসির ক্ষেত্রফল যা হবে এই এবিসির ক্ষেত্রফল তাই হবে। তাহলে এডিসির যদি 10 হয়, তাই না? এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আমি যদি বলি দেখেন, তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল DOC ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল ADC ডিভাইডেড বাই 2। এইটুকু বুঝছেন কিনা বলেন? ADC ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এই যে DOC হচ্ছে এই পুরো ADC এর অর্ধেক, তো ADC বাই 2। আবার ত্রিভুজ ক্ষেত্রফল AOD ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল ADC ডিভাইডেড বাই 2। বুঝছেন কিনা বলেন? ADC ডিভাইডেড বাই 2। হ্যাঁ, আবার ত্রিভুজ ক্ষেত্রফল এই AOB ইজ ইকুয়াল টু এই যে ABC ত্রিভুজের অর্ধেক না, এই অংশটা কি এই পুরো যে ত্রিভুজটা তার অর্ধেক না? হ্যাঁ, তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল ABC ডিভাইডেড বাই 2। আবার ত্রিভুজ ক্ষেত্রফল BOC ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল ABC বাই 2। ঠিক আছে, এখন এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, আর এই যে ADC ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে আমি এই ত্রিভুজ ক্ষেত্রফল ADC দূরে মুছে এই ত্রিভুজ ক্ষেত্রফল ADC মুছে যদি ADCর পরিবর্তে ABC লিখে দেই তাহলে তো ভুল নাই। তার মানে ADCর পরিবর্তে এই ADC দুইটা মুছে দিলাম আর ADCর পরিবর্তে আমি ABC লিখে দিলাম। ABC বাই 2 ত্রিভুজ ক্ষেত্রফল ABC বাই 2, কারণ ADC আর ABCর ক্ষেত্রফল সমান। এবার দেখেন প্রত্যেকটার ক্ষেত্রফল ABC বাই 2 ABC বাই 2 ABC বাই 2 ABC বাই 2, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রফল সমান। তার মানে এর মধ্যে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে 4 জনের 4টার ক্ষেত্রফলই সমান। আশা করি এই বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সামান্তরিকের ব্যাপারটা আমরা বুঝলাম। সামান্তরিকের দুইটা কর্ণ যদি আঁকান তাহলে এর মধ্যে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হবে 4টার ক্ষেত্রফল সমান। আচ্ছা, এখন সামান্তরিকের জায়গা যদি আমি আয়তক্ষেত্র অঙ্কন করি, দেখেন একটি আয়তক্ষেত্রের আপনারা লিখবেন, হ্যাঁ, একটি আয়তক্ষেত্রের যে কোনো একটি কর্ণ আয়তক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে। মানে আগে যেটা পড়াইছি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেম, এটা আয়ত। ABCD আয়ত, এই আয়তক্ষেত্রে যে কোনো একটা কর্ণ আঁকান, এই কর্ণ আঁকালে দুইটা ত্রিভুজ সৃষ্টি হবে, এই পাশে একটা এই পাশে একটা, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। কেন? কারণ এই বাহুর মান যদি 10 হয় এই বাহুর মান 10 হবে, এই বাহুর মান যদি 7 হয় এই বাহুর মান 7 হবে, আর এই দুই বাহুর সাহায্যে এই বাহুর মান তো আমি বের করতে পারবো। এই বাহুটা যেহেতু কি এই ত্রিভুজের ক্ষেত্রেও কমন, এই ত্রিভুজের ক্ষেত্রেও কমন, তার মানে এই ত্রিভুজের এই বাহুর মান 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 এই বাহুর মান, মানে এই ত্রিভুজের 3 বাহু এই ত্রিভুজের 3 বাহুর সমান। তার মানে কি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, ওই একইভাবে আগের মতো। আমি পুরোটা দেখাচ্ছি না, যে কোনো কর্ণ। এখন আপনি যদি একটা আয়তক্ষেত্রে দুইটা কর্ণ আঁকান, তাকান, ধরেন ABCD একটা আয়তক্ষেত্র, এর যদি দুইটা কর্ণ আঁকান তাহলে এর মধ্যে 4টা ত্রিভুজ সৃষ্টি হবে। এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এই কর্ণটা যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। কিভাবে সমান? দেখেন এই যে DO রেখাটা, এই DO রেখাটা আমরা জানি কি আয়তক্ষেত্রের এই কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই DO হচ্ছে এই AC বাহুর মধ্যবিন্দু, এই DO হচ্ছে AC বাহুর মধ্যমা। তাই DO যদি মধ্যমা হয় তাহলে কি হবে? এই পাশের অংশ আর এই পাশের অংশের ক্ষেত্রফল সমান। তার মানে AOD ত্রিভুজ ক্ষেত্রফল A ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল DOC। একইভাবে এই যে এই BO হচ্ছে এই AC বাহুর মধ্যমা, মানে ABC ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ, এই ABC ত্রিভুজের ক্ষেত্রে BO হচ্ছে AC বাহুর মধ্যমা। তা BO যেহেতু মধ্যমা তার মানে এই পাশের অংশ আর এই পাশের অংশের ক্ষেত্রফল সমান, মানে ত্রিভুজ ক্ষেত্রফল AOB ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল BOC। ঠিক আছে,
এখন এই যে এই অংশটা ওই আগে সামান্তরিকের ক্ষেত্রে যেভাবে প্রমাণ করছে ঠিক সেম প্রমাণ। আপনি এই এওডি ত্রিভুজ এটা সমান কি হবে জানেন? এটা সমান হবে এই যে এডিসি ত্রিভুজের অর্ধেক। আবার এটা সমান কি হবে? এই এডিসি ত্রিভুজের অর্ধেক। আবার এটা সমান কি হবে? এই এবিসি ত্রিভুজের অর্ধেক। আবার এটা সমান কি হবে? এই এবিসি ত্রিভুজের অর্ধেক। তারপরে আবার এই এডিসি মানে এই অংশের ক্ষেত্রফল আর এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই এই এডিসির পরিবর্তে সব জায়গায় এবিসি বসাই দিবেন, বা এবিসির পরিবর্তে এডিসি বসাই দিবেন। তারপরে দেখবেন যে সবগুলোর ক্ষেত্রফল আসছে ABC/2, 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 ABC/2। তার মানে 4টা অংশের 4টার ক্ষেত্রফলই সমান। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ সৃষ্টি হবে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমান। সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে? এই বাহুর মান 10, এই বাহুর 7, এটার মান তো আলাদা না। সমদ্বিবাহু ত্রিভুজ তো হচ্ছে না। বর্গের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আশা করি বুঝছেন। এর ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হবে এই 4টা ত্রিভুজের 4টারই সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রে। ঠিক আছে, সামান্তরিক আয়তক্ষেত্র গেল। এবার হচ্ছে রম্বস। রম্বসের ক্ষেত্রে আপনি যদি একটা কর্ণ আঁকান, রম্বসের যে কোনো একটা কর্ণ, এটা একটা রম্বস যার 4 বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়। ধরেন এবিসিডি রম্বস। এই এবিসিডি রম্বসের আপনি যে কোনো একটা কর্ণ যদি আঁকান তাহলে এর মধ্যেও 2টা ত্রিভুজ সৃষ্টি হবে যাদের ক্ষেত্রফল সমান। এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল সমান। কিভাবে? এই যে 3 বাহু সমান, এই ত্রিভুজের 3 বাহু এই ত্রিভুজের 3 বাহুর সমান, এই জন্য সমান ক্ষেত্রফল। ঠিক আছে? ওকে, আচ্ছা। আবার আপনি যদি একটা কর্ণ আঁকান না আঁকায় যদি 2টা কর্ণ আঁকান, তাহলে এর মধ্যে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হবে 4টার ক্ষেত্রফল সমান। মনে করেন এটা এবিসিডি কর্ণ, এবিসিডি রম্বস, এরা ও বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, ও বিন্দুতে ছেদ করছে। তাহলে এই ডি থেকে আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মজার বিষয় হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং লম্বভাবে। তার মানে এই কোণটা 90, এই কোণটা 90। এইটার ক্ষেত্রে এই কোণের মানটা জানি আমরা। ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত যেহেতু করে, এই কর্ণকে সমান 2 ভাগে ভাগ করছে। তার মানে এই যে ডিও হচ্ছে এই এসি বাহুর মধ্যবিন্দু, তার মানে ডিও হচ্ছে এসি বাহুর মধ্যমা। তা ডিও যেহেতু এসি বাহুর মধ্যমা, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে ত্রিভুজ ক্ষেত্রফল এইটা ইকুয়াল টু এইটা, তাই কিনা? আবার এই বিও হচ্ছে এসি বাহুর মধ্যমা, তার মানে এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল সমান। কারণ কি? এই যে এবিসি যে ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজের এই মধ্যমা এই ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 2টা ত্রিভুজে ভাগ করছে না, কারণ এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল সমান। ঠিক আছে? এখন এই ডিওসি, মনে করেন যে ত্রিভুজ ক্ষেত্রফল ডিওসি বলতে এই যে এটুক কি হবে? এই যে এডিসি ত্রিভুজ আছে না, এই যে এডিসির অর্ধেক, কারণ এই অংশ সমান। অর্থ কি? এই জিনিসটা সমান 2 ভাগে ভাগ হয়েছে, তার মানে এটার মান হবে এই পুরোটার অর্ধেক, তার মানে ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল এডিসি ডিভাইডেড বাই 2। একইভাবে এই অংশের ক্ষেত্রফল হবে এডিসি বাই 2। এই অংশের ক্ষেত্রফল মানে এওবি হবে এই এবিসির অর্ধেক, তার মানে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই 2। এখন এই ত্রিভুজ ক্ষেত্রফল এডিসি মানে এই যে উপরের অংশ, আর ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি মানে এই অংশ, এদের ক্ষেত্রফল সমান। তাই আমি এই এডিসির পরিবর্তে এবিসি বসাই দিলেই তো সবগুলা হয়ে যাবে, এই প্রত্যেকটার অংশ হয়ে যাবে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি বাই 2, এবিসি বাই 2, এবিসি বাই 2, এবিসি বাই 2। আমার কথা কি বুঝছেন? মানে সামান্তরিকের ক্ষেত্রে যেরকম ভাবে প্রমাণ দেখাইছি আপনি ঠিক একদম হুবহু সেইভাবে এই প্রমাণটা করবেন, একদম হুবহু প্রত্যেকটাই। তার মানে এর ভেতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে প্রত্যেকের ক্ষেত্রফল সমান। ঠিক আছে? এইবার বর্গের আপনি যদি যে কোনো একটা কর্ণ আঁকান, বর্গের যে কোনো একটা কর্ণ যদি আঁকান, যে কোনো একটা কর্ণ, তাহলে এর মধ্যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 2টা ত্রিভুজ সৃষ্টি হবে। এইটা একটা, এদের ক্ষেত্রফল সমান, কারণ এদের 3 বাহু সমান হবে। এর 3 বাহু যা, এর 3 বাহু তাই, সুতরাং ক্ষেত্রফল সমান।
এখন আপনি যদি দুইটা কর্ণ আঁকান, বর্গক্ষেত্রে যদি দুইটা কর্ণ আঁকান, তাহলে এর মধ্যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে। চারটা ত্রিভুজ সৃষ্টি হবে যাদের ক্ষেত্রফল সমান, তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, এদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান। মনে করেন এটা এবিসিডি বর্গ, এরা এই কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এই যে ডিও, এই ডিও হচ্ছে এই এসি বাহুর মধ্যমা, কারণ বর্গের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু এই কর্ণকে এটা সমদ্বিখণ্ডিত করছে, তার মানে ডিও হবে কি এই বাহুর মধ্যমা। যেহেতু ডিও হচ্ছে এই বাহুর মধ্যমা, তার মানে এই অংশ আর এই অংশের ক্ষেত্রফল সমান। বোঝা গেছে? সেক্ষেত্রে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে আপনি কি এই ত্রিভুজের কথা বলছেন? মানে এই ভেতরে যে ত্রিভুজগুলো সৃষ্টি হয়েছে এই ত্রিভুজগুলোর কথা বলছেন? দুই কর্ণ ছেদ করলে, হ্যাঁ, এটা সমদ্বিবাহু হচ্ছে। মনে করেন আপনি দেখেন, এদিকে তাকান, এই বাহু আর এই বাহু সমান না? এখন প্রত্যেকটা এইটুক আর এইটুকু সমান, এইটুক আর এইটুকু সমান হবে, কারণ এই কর্ণদ্বয় তো সমান। এই কর্ণ আর এই কর্ণের দৈর্ঘ্য সমান, মানে এটা যদি 10 সেন্টিমিটার হয়, এটা 10, তাহলে এইটুক 5, এইটুক 5, এইটুক 5, এইটুক 5, তাহলে এইটুক 5, এইটুক 5, তার মানে এই দুই বাহু সমান তো এই ত্রিভুজের। হ্যাঁ, প্রত্যেকটা ত্রিভুজই সমদ্বিবাহু, প্রত্যেকটা ত্রিভুজই সমদ্বিবাহু, অবশ্যই সমদ্বিবাহু, কারণ এই কর্ণ দুইটা তো সমান। তাহলে এটা যদি 10 হয়, এটাও তো 10 হবে, তাহলে এইটুক 5 হবে, এইটুক 5 হবে, প্রত্যেক অংশ 5, এইটুক 5, এইটুক 5, এইটুক 5, কারণ সমান দুই ভাগে ভাগ করছে না। তো এইটুক 5, এইটুক 5, তাহলে এই দুই বাহু সমান হলে এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু। আবার এইটুক 5, এইটুক 5, তাহলে এই দুই বাহু সমান হলে এটাও সমান, ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু তো হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ত্রিভুজ আয়তক্ষেত্রে, মানে আয়তক্ষেত্রে দুই কর্ণ আকালে ভেতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে, এরা প্রত্যেকে সমদ্বিবাহু, এটাও সত্য, এটাও সত্য, ঠিক আছে, সমদ্বিবাহু, এই প্রত্যেকে সমদ্বিবাহু ত্রিভুজ, প্রত্যেকেই। এটা বলছেন। বর্গের বাহুর মান আর কর্ণের মান কি সমান হতে হবে? না, বর্গের বাহুর মান কর্ণের মান সমান হবে কিভাবে? কখনোই না। বর্গের বাহুর মান আর কর্ণের মান কখনোই, কারণ বর্গের কর্ণ হচ্ছে √2a, √2a, তার মানে কর্ণের মান বাহুর মানের √2 গুণ, তাহলে সমান হয় কেমনে? কখনোই সমান হবে না। আপনি সেন্স অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, সেন্স অ্যাপ্লাই করবেন, তাহলেই হবে। এগুলো মনে রাখা কিন্তু কঠিন যদি সেন্স না থাকে। কর্ণের মান বাহুর মানের √2 গুণ, তাহলে সমান হচ্ছে কিভাবে? তাহলে আমি আশা করছি আপনারা শোনেন, সামান্তরিক বলেন, আয়ত বলেন, বর্গ বলেন, রম্বস বলেন, যে চারটার মধ্যে যেটাই বলেন না কেন, আমরা যদি এর মধ্যে মানে দুইটা কর্ণ যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এর মধ্যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে, যার প্রত্যেকের সবার ক্ষেত্রফল সমান হবে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এই বর্গের ক্ষেত্রেও তো সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কারণ এই কর্ণ আর এই কর্ণ তো সমান। তাহলে বর্গ এবং আয়ত এদের কর্ণ দুইটা সমান, তাই ভিতরে যতগুলো ত্রিভুজ হবে তারা সমদ্বিবাহু, কারণ যেহেতু এই কর্ণ আর এই কর্ণ সমান, যদি এই কর্ণের দৈর্ঘ্য 10 হয়, তাহলে এইটুকু হবে 5, এইটুকু হবে 5, এইটুকু 5, এইটুকু 5, তাহলে এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করেন, যার এই বাহু 5, এই বাহু 5, তার মানে সমদ্বিবাহু হচ্ছে না? হ্যাঁ, সমদ্বিবাহু হচ্ছে না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমদ্বিবাহু হবে না। আবার বলছি, মানে আমরা চারটা তো চতুর্ভুজ, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, এই চারটা চতুর্ভুজের দুইটা কর্ণ আকালে এদের মধ্যে চারটা ত্রিভুজ সৃষ্টি হবে, সবার ক্ষেত্রে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। হ্যাঁ, উনি বলছে যে এর মধ্যে তাহলে আয়তের ক্ষেত্রে এই ত্রিভুজগুলো সমদ্বিবাহু হচ্ছে কিনা? হ্যাঁ, সমদ্বিবাহু। বর্গের ক্ষেত্রে সমদ্বিবাহু। আয়ত আর বর্গের ক্ষেত্রে এই চারটা ত্রিভুজের চারটাই সমদ্বিবাহু হওয়ার কারণ আছে। সমদ্বিবাহু হওয়ার কারণ হচ্ছে এই কর্ণ দুইটা যেহেতু সমান, এই বর্গেরও কর্ণ সমান, কিন্তু রম্বস সামান্তরিকের কর্ণদ্বয় তো সমান না, সুতরাং ওখানে সমদ্বিবাহু হওয়াটা সবসময় সমদ্বিবাহু হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা কিছু বিগত সালের প্রশ্ন সলভ করব। দেখেন, আচ্ছা, আমি আপনাদেরকে তিনটা ডেটা একটু লিখে দিব, আপনারা লিখে নেবেন। বলছে একটি চতুর্ভুজ আঁকার জন্য কি কি উপাত্ত দেওয়া থাকবে?
একটি চতুর্ভুজ অঙ্কন করার জন্য কি কি উপাত্ত দেওয়া থাকবে? দেখেন, একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো দেওয়া থাকা প্রয়োজন। এখানে এই চতুর্ভুজ বলতে, এই চতুর্ভুজ বলতে কিন্তু ভাইয়া যে কোনো চতুর্ভুজ, এখানে সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ এরকম কোনো কিছু বাধ্যবাধকতা নাই, কিন্তু যে কোনো চতুর্ভুজ। আমি 3টা জিনিস আপনাদেরকে লিখে দিচ্ছি, একটু লিখে নেবেন, হ্যাঁ, মনে রাখতে হবে প্লিজ। নাম্বার 1, মানে একটা চতুর্ভুজ আঁকতে গেলে আপনি চাইলেই আঁকতে পারবেন না, হ্যাঁ, আপনাকে কিছু ডেটা দেওয়া থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে 4টি বাহু, 4টি বাহু ও একটি কর্ণ, 4টি বাহু ও একটি কোণ। নাম্বার 2, 4টি বাহু ও একটি কর্ণ, ও একটি কর্ণ। নাম্বার 3, 3টি বাহু 2টি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ। নাম্বার 4, 3টি বাহু, আচ্ছা 3টি বাহু না, 2টি বাহু ও 3টি কোণ, 2টি বাহু, 2টি বাহু ও 3টি কোণ। দুইটি বাহু ও 3টি কোণ। আচ্ছা, নাম্বার 5, 2টি কর্ণের খণ্ডিত অংশ সমূহ, ও কর্ণ দুইটির অন্তর্ভুক্ত একটি কোণ। আচ্ছা, এই যে এই 5টা, হ্যাঁ, এই 5টা উপাত্ত, যদি 5টা উপাত্তের মধ্যে যে কোনো একটা যদি দেওয়া থাকে, তাহলে আপনি চতুর্ভুজটা আঁকাতে পারবেন। বলছে একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন। দেখেন, 4টা বাহু একটি কোণ, এটা যদি দেওয়া থাকে তাহলে চতুর্ভুজটা আপনি আঁকাতে পারবেন। ঠিক আছে, 4টি বাহু ও একটি কর্ণ, একটা চতুর্ভুজের তো 2টা কর্ণ। আমি বলি একটা চতুর্ভুজের, মানে একটা চতুর্ভুজ, এখানে কিন্তু কোন চতুর্ভুজ বলা নাই। চতুর্ভুজ যদি আয়ত, বর্গ, রম্বস হতো তাহলে আরো স্পেসিফিক করে দেওয়া যেত, আমি সেগুলো বুঝাবো, সমস্যা নাই। মনে করেন এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4টা বাহু, একটা কোণ, এই 4 বাহু দেওয়া থাকতে হবে এবং একটা কোণ যদি দেওয়া থাকে তাহলে আপনি চতুর্ভুজটা আঁকাতে পারবেন। 4টি বাহু একটি কর্ণ, মানে 4টা বাহু দেওয়া থাকবে, আর এই যে 2টা কর্ণ না, এই 2টা কর্ণের মধ্যে একটা কর্ণ দেওয়া থাকলে আঁকানো যাবে। 3টি বাহু 2টা কর্ণ, এই 3টা কন্ডিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, আর বাকি 2টাও লিখে দিলাম, যদি আসে তখন আপনি যেন পারেন আর কি। হ্যাঁ, তো এখন দেখেন, এখানে বলছে চতুর্ভুজ আঁকার জন্য কোন উপাত্তগুলো প্রয়োজন, তাহলে এখানে হচ্ছে 3টি বাহু 2টি কর্ণ, এই যে অপশন আছে 3টি বাহু 2টি কর্ণ, তাহলে আমাদের উত্তর কত নাম্বার অপশন? 3টি বাহু 2টি কর্ণ, 3টি বাহু 2টি কর্ণ, তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। 4টি বাহু 2টি কোণ, সেক্ষেত্রে এটাও রাইট হয়। 4টি বাহু 2টি কোণ না দিয়ে যদি একটি কোণ দেওয়া থাকে তাও তো হবে। 2টি বাহু 2টি কোণ, না এটা নাই। 2টি বাহু 3টি কোণ দেওয়া থাকলে হতো, এটাও কিন্তু হবে। 4টি বাহু 2টি কোণ, এটাও কিন্তু রাইট, কারণ 4টি বাহু 2টা কোণের জায়গায় যদি একটা কোণ দেওয়া থাকে তাহলে তো হবে, তার 2টা কোণ দেওয়া থাকলে কেন হবে না, এটাও রাইট, মানে এই কন্ডিশন অনুসারে এটাও রাইট। তো 3টি বাহু 2টি কর্ণ, এই 3টি বাহু 2টি কর্ণ, এটা আমাদের এই অপশনে আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমাদের যে বিষয়টা, মানে বর্গের কন্ডিশন আসে, তারপর হচ্ছে রম্বসের কন্ডিশন আসে, এগুলো বেশি আসছে, আমি দেখাবো, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আসবে। তো এই কন্ডিশনগুলো একটু মনে রাখেন কাইন্ডলি। নেক্সট, 7টি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সেন্টিমিটার।
কয়টি ক্ষেত্রে 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়? দেখেন, কয়টি ক্ষেত্রে 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়। তার মানে এখানে যে 7টা দৈর্ঘ্য দিচ্ছে, দেখেন এদিকে তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দিবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা দৈর্ঘ্যের মধ্য থেকে 4টা দৈর্ঘ্য নিয়ে, প্রতিবারে 4টা করে দৈর্ঘ্য নিয়ে আমি চতুর্ভুজ আঁকাবো। সেক্ষেত্রে কতটা ক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব হবে না? যখন আপনাকে বলবে কতগুলো ক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, 4টা বাহুর মধ্যে 3টা নিবেন সবচেয়ে ছোট আর একটা নিবেন সবচেয়ে বড়। তাহলে আপনি যেগুলা দিয়ে সম্ভব নয় সেগুলো তাড়াতাড়ি বের হবে। আবার বলছি, মনোযোগ দেন। যখন বলবে যে এইগুলার মধ্য থেকে 4টি, মানে কত ক্ষেত্রে 4টি বাহু নিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব হবে না, সেক্ষেত্রে সম্ভব হবে না যখন চতুর্ভুজ অঙ্কন করা, সেক্ষেত্রে আপনি এদের মধ্যে থেকে যে 4টা বাহু নিবেন, ইচ্ছা মতো নিবেন না, ছোট 3টা নিবেন আর সবচেয়ে ছোট 3টা নিবেন, তার সাথে সবচেয়ে বড় একটা নিবেন। তাহলে এখানে সবচেয়ে ছোট 3টা কত? 1, 2, 3, সবচেয়ে বড় কে? 7। তাহলে এই 4 জনের কম্বিনেশন নিয়ে দেখবো যে আসলে এরা কন্ডিশন ফুলফিল করে কিনা। তাহলে 1, 2, 3 আর 7। তাহলে শর্ত কি ছিল? চতুর্ভুজের যে কোনো 3 বাহুর যুক্ত করলে 4 নম্বর বাহুর চেয়ে বড় হবে। তাহলে এদের মধ্যে যোগ করার সময় আমি কি বলছিলাম? ছোট 3 বাহু যোগ করতে বলছিলাম। তাহলে এদের মধ্যে ছোট 3 বাহু হচ্ছে যে 3টা, যোগ করেন। 2, 3, 5 আর 1, 6। তাহলে 2 যোগ 3 যোগ 1, হ্যাঁ, এই যে 1 যোগ 2 যোগ 3, এই 3 বাহুর যোগ ফল এই 7-এর চেয়ে ছোট। তার মানে আমি যদি এই যে 4টা বাহু, এই যে 1, 2, 3, 7, এই 4 বাহু নিয়ে কখনো চতুর্ভুজ অঙ্কন করা যাবে না। তাহলে একটা কন্ডিশন পাইছি। এবার এই 3 জনের সাথে 7কে নিয়ে টেস্ট হয়ে গেছে। এবার 7-এর ঠিক ইমিডিয়েট ছোটটা নিয়ে দেখেন তো হয় কিনা। তাহলে 7-এর ঠিক ইমিডিয়েট ছোট হচ্ছে 6। তাহলে 1, 2, 3, 6, এই 4 জনকে নিয়েও হবে না, কারণ এদের মধ্যে এই ছোট 3 বাহু যুক্ত করেন, 3, 2, 5 আর 1, 6, এই 3 বাহুর যোগফল এটা সমান হয়েছে, কিন্তু শর্ত ছিল এই ছোট 3 বাহুর যোগফল এর চেয়ে বড় হবে। তাহলে এই 3টা দিয়েও হবে না। এইবার আমি এই 3 জনের সাথে 6-এর ঠিক ছোটটা নিয়ে দেখি তো। এই 3 জনের সাথে 6-এর ছোটটা 5 নেন তো। তাহলে 1, 2, 3, 5। এবার এই 3 জনকে যোগ করেন, 3, 2, 5 আর 1, 6। ইয়েস, এই 3 বাহুর যোগফল এটা হচ্ছে বড় হয়ে গেছে। তার মানে এই কন্ডিশন দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে। তাহলে আমি 1, 2, 3 নিয়ে যতগুলো টেস্ট হয়, মানে এই ছোট 3 জনকে নিয়ে যতগুলো টেস্ট হয় সেগুলো শেষ। তার মধ্যে 2টা কন্ডিশন পাইছি, চতুর্ভুজ আঁকা যাবে না। এটা একটা, এটা একটা। এখন 1, 2, 3-এর মধ্য থেকে 1, 2, 3-এর মধ্য থেকে আমি 3কে বাদ দিয়ে 4কে নিব। 3কে বাদ দেন। এবারে এই 3 ছোট জনের মধ্য থেকে বড় জনকে বাদ দেন, বড় জনকে বাদ দিয়ে তারপরের জনকে নেন। তাহলে 3কে বাদ দিয়ে 4কে নেন, অর্থাৎ 1, 2, 4 আর তার সাথে এই বড়টাকে নেন। আমি আবার বলছি, এই 3 জনকে, এই সবচেয়ে ছোট 3 জনকে রাখবেন আর এদিক থেকে সবচেয়ে বড়, তার চেয়ে ছোট টেস্ট করতে থাকবেন। যখন আপনি মানে চতুর্ভুজ অঙ্কন করা যায় কন্ডিশন পেয়ে গেছেন, তাহলে তার আর নিচের গুলো টেস্ট করার দরকার নেই। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন এই 3 জনের মধ্যে থেকে চেঞ্জ করবেন কাকে? বড়টাকে চেঞ্জ করেন। বড়টাকে চেঞ্জ করে ঠিক তার ইমিডিয়েট পরেরটা নেন। তাহলে 3কে চেঞ্জ করে 4 নেন, আর এদের মধ্যে থেকে বড় নেন 7। তাহলে এখন এই 3 জনকে যোগ করেন, 4 আর 2, 6 আর 1, 7। 4 আর 2, 6 আর 1, 7, 4 আর 2, 6 আর 1, 7। তাহলে এই যে 3 জনের যোগফল হয় 7, 7 সাথে সমান হয়ে গেছে, কিন্তু সমান হবে না। কি হবে? মানে বড় হবে। এই 3 জনের যোগফল এর চেয়ে বড় হওয়ার কথা ছিল, হলো না। তার মানে 1, 2, 4, 7 এইটা দিয়েও চতুর্ভুজ হবে না। এবার 7 বাদ দিয়ে আপনি এই 1, 2, 4 এর সাথে 6 নেন তো। 1, 2, 4 এর সাথে 6, এই যে এই 3টা যোগফল হচ্ছে 7, যা 6 এর চেয়ে বড়। তার মানে এটা দিয়ে হয়ে গেছে, আর টেস্ট করা লাগবে না। এখন আপনি এদের মধ্যে থেকে 1কে সরাই দেন, 1কে সরাই দিয়ে নেন তো। 2, 3, 4 আর 7, 2, 3, 4 নেন তো, বা 2কে সরাই দিয়ে 1, 3, 4 নেন তো। মানে এদের মধ্যে থেকে চেঞ্জ করুন, একজন সরাবেন আর এর পরেরটাকে নেবেন। 2কে সরাই দিলে কি 1, 3, 4, 1, 3, 4 যোগ করেন, 4, 3, 7 আর 1, 8। তার মানে কি? আমার কথা কি বুঝতেছেন? এদের মধ্য থেকে একজন সরাবেন, তার সাথে বড়কে নেবেন, দেখবেন যে হয় কিনা। তাহলে এদের মধ্য থেকে দেখলাম যে 3 সরাই যদি 4কে নেই তাও হচ্ছে না, কিন্তু এদের মধ্য থেকে আপনি যদি 2 সরান, 1, 3 আর 7কে নেন, হয় কিনা দেখেন তো। 1 আর 3, 1, 3, 4, 7, 1 আর 3, 4, 4 আর 4, 8, 8 7-এর চেয়ে বড়। তাহলে আর কোনো কন্ডিশন পসিবল না। তাহলে এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন। তার মানে 1, 2, 3, 7, 1, 2, 3, 6 আর 1, 2, 4, 7, 1, 2, 4, 7, এই যে 3টা কন্ডিশন পাইলাম, এই 3 কন্ডিশনে চতুর্ভুজ অঙ্কন করা যাবে না। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে। ঠিক আছে? তার মানে আমাদের উত্তর কয়টা? 3টা।
তিনটা। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই সবাইকে টেস্ট করার দরকার নাই, শুধু ছোট তিনজনকে নিবেন আর তার সাথে নিবেন বড়টা। বড়টা দিয়ে যখন হচ্ছে না তাহলে বড়টার আগেরটা দিয়ে টেস্ট করবেন। এরকম করতে করতে যখন আপনি মানে আপনার এদিকে টেস্টিং শেষ হয়ে যাবে তখন এদের মধ্যে থেকে চেঞ্জ করবেন, এদের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে একে নিবেন, একে বাদ দিয়ে একে নিবেন, একে বাদ দিয়ে একে নিবেন, ব্যাস এদের মধ্যে পেয়ে যাবেন, আর বাকিগুলো টেস্ট করা লাগবে না। আমার কথা কি বুঝছেন? একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? এইখানে কিন্তু যদি আন্দাজে টেস্ট করতে যান তাহলে কিন্তু বিপদ। আপনাকে মাথায় বুদ্ধি থাকতে হবে যে কিভাবে টেস্ট করতে হবে। এইগুলো টেস্ট করার ক্ষেত্রে একটাই কন্ডিশন, মানে একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা কি আমি বলে দিচ্ছি। দেখেন এখানে যে বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া থাকবে, যে বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া থাকবে, যদি বলে কোন কোন ক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয়, চতুর্ভুজের 4টা বাহু না, তাইলে 4 বাহুর মধ্যে 3 বাহু সিলেক্ট করবেন, সবচেয়ে ছোট তিন মান, আর 4 নম্বর বাহু হিসেবে সবচেয়ে বড় মানকে সিলেক্ট করবেন। তারপরে আস্তে আস্তে বড়টাকে বাদ দিয়ে তার আগেরটা এরকম করে করে চেক করে করে আসবেন। তাহলে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, এদের সাথে সবচেয়ে বড় নিব 7। এখন আমরা দেখবো এটা চতুর্ভুজ অঙ্কন করে কিনা। যদি এটা দিয়ে চতুর্ভুজ হয় তাহলে এর মধ্যে আর কোনো কন্ডিশনই থাকবে না যে চতুর্ভুজ হবে না, এটা মাথায় রাখবেন। এইটা দিয়ে যদি চতুর্ভুজ হয়ে যায় তাহলে এর মধ্যে কোনো কন্ডিশনই থাকবে না যে চতুর্ভুজ হবে না, মানে বাকিগুলো আপনার চেক করাই লাগবে না। সবচেয়ে ছোট তিনটার সাথে বড়টা চেক করলে পারে যদি চতুর্ভুজ হয় তাহলে বুঝবেন এদের মধ্যে সব ক্ষেত্রেই চতুর্ভুজ হবে। বুঝছেন কথা কি? বুঝছেন? এখন 7 দিয়ে দেখলাম যে এই 3 জন যোগ করলে তো 6, যা 7-এর চেয়ে ছোট, তার মানে এটা দিয়ে হবে না। তাহলে 7কে বাদ দিয়ে 7-এর আগের জনকে নেন, তাহলে 1 2 3, 7-এর আগের জন 6। এবার দেখেন এটা দিয়ে হয় কিনা, 3 2 5 আর 1 6, তার মানে এটা দিয়ে হচ্ছে না। এই যে এই 3টা যোগ করে এটা সমান হচ্ছে, তাহলে 6-এর আগেরটা 5, 5 দিয়ে হয়ে যাবে। 1 2 3 5, এই 3 জন যোগ করলে 6 হয়, তার মানে এটা দিয়ে কিন্তু আমাদের চতুর্ভুজ হচ্ছে। তার মানে সুতরাং এই ছোট 3 জনের সাথে বড়গুলো চেক করা শেষ। এইবার এদের মধ্য থেকে চেঞ্জ করতে হবে আর তার সাথে নিতে হবে বড়টা। বুঝছেন? এদের মধ্য থেকে আপনি এই 3কে বাদ দেন, ছোটগুলোকে বাদ দিবেন না, বড়টাকে বাদ দিবেন, কারণ বড়টা যদি এদের মধ্যে যোগ করা হয় তাহলে মান বেশি আসবে। এই জন্য বড়টাকে বাদ দিয়ে শুধু ছোটগুলো রাখতে হবে। তাহলে 1 আর 2কে রাখেন আর 3 বাদ দিয়ে 4 নেন, তাহলে 1 2 রাখলাম, 3 বাদ দিয়ে 4, আর তার সাথে নেব সবচেয়ে বড়টা 7। 4 আর 2 6 আর 1 7, এটা দিয়ে হবে না। এখন আপনি 3কে বাদ দিছিলেন, হ্যাঁ 3কে বাদ দিছিলেন, এখন 2কে বাদ দেন, 2কে বাদ দিয়ে 1 3 আর 4, এই 1 3 4 নেন, তার সাথে 7 নেন, তাহলে 1 3 4 তার সাথে 7, 4 3 7 আর 8। তার মানে আর কোনোভাবেই মিলবে না, আর কোনোভাবেই মিলবে না। আপনি পেয়ে গেছেন, আপনার কাঙ্ক্ষিত কন্ডিশনগুলো পেয়ে গেছেন। আমার কথা কি বুঝছেন? না যদি কতগুলো চতুর্ভুজ আঁকা যাবে আপনি বলেন, বিন্যাস সমাবেশের ক্লাস করছেন, তাহলে আপনি বলেন, পারা উচিত তো যে কতগুলো চতুর্ভুজ আঁকা যাবে। কতগুলো ভিন্ন ভিন্ন চতুর্ভুজ আঁকা যাবে? আন্না রয় বলেন, এই যে 7টা যে বাহু দেওয়া আছে, এই 7টা বাহু দিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন চতুর্ভুজ আঁকা যাবে বলেন? একটা চতুর্ভুজ আঁকতে কয়টা বাহু লাগে? 4টা বাহু। আর আছে কয়টা? 7টা। তাহলে 7টা থেকে 4টা বাহু সিলেক্ট করার উপায় 7C4। এতগুলো চতুর্ভুজ আঁকা যাবে, হ্যাঁ 7C4। এই 7C4 এত সংখ্যক চতুর্ভুজ আঁকা যাবে, তার মধ্যে এই 3 ক্ষেত্রে চতুর্ভুজ হবে না, তাই এই 3টা বাদ দিতে হবে। তাই না? বোঝা গেল? 7C4 বিন্যাস সমাবেশের কনসেপ্ট। আপনি এখান থেকে যে কোনো 4টা বাহু নেন, তাহলে একটা চতুর্ভুজ হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে এই 3 ক্ষেত্রে হচ্ছে না, তাহলে আমাকে বাদ দিতে হবে। আচ্ছা, এবার আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, কোন ক্ষেত্রের সীমানা নির্ধারক বক্ররেখার মোট দৈর্ঘ্যকে কি বলে? দেখেন কোন ক্ষেত্র, সেই ক্ষেত্র বলতে আসলে কি বোঝাচ্ছে? সেই ক্ষেত্র বলতে সামান্তরিকও বোঝাইতে পারে, সেই ক্ষেত্র বলতে ত্রিভুজও বোঝাইতে পারে, সেই ক্ষেত্র বলতে বৃত্তও বোঝাতে পারে, হ্যাঁ সেই ক্ষেত্র বলতে বর্গ বোঝাতে পারে, আয়ত বোঝাতে পারে।
ইভেন ট্রাপিজিয়ামও বোঝাতে পারে, অন্য কোনো চতুর্ভুজ বোঝাতে পারে, আরো কিছু বোঝাতে পারে। তো সীমানা নির্ধারক বক্ররেখা, এই যে এটা কিন্তু বক্ররেখা, হ্যাঁ এইটুক সরল রেখা কিন্তু পুরোটা কিন্তু বক্র, কারণ আমার কথা বলছেন এই যে এটা বক্ররেখা। তো সীমানা নির্ধারক, তাহলে আয়তক্ষেত্র কাভার করছে কি এই জায়গাটা না এই জায়গাটা না, তাহলে এই জায়গার সীমানা নির্ধারণ করছে কি এইটা না, আর এটাকে কি বলে পরিসীমা। আমার কথা কি বুঝছেন, পরিসীমা, এই যে পরিসীমা। আর বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাকে বলা হয় পরিধি। তাহলে সীমানা নির্ধারক বক্ররেখার মোট দৈর্ঘ্যকে, মোট দৈর্ঘ্য, এই বক্ররেখার মোট দৈর্ঘ্য, তার মানে এই দৈর্ঘ্যগুলো যোগ করলে কি হবে, এই চার বাহুর দৈর্ঘ্য যোগ করলে কি হয়, পরিসীমা হয়। বুঝছেন? কেন করা যাবে না, কেন? সমাবেশের সূত্র আপনি দেখেন, একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য বাহু লাগে কয়টা, চারটা। এখানে বাহু আছে মোট কয়টা, সাতটা। এই সাতটা বাহু থেকে আপনি চারটা বাহু যতভাবে সিলেক্ট করতে পারবেন, যতভাবে সিলেক্ট করতে পারবেন ঠিক ততভাবে, মনে করেন যে এই চারজনকে নিলেন, এই চারজনকে নিলেন, এটা একটা সমাবেশ। এই চারজন বাদ দিয়ে এই চারজনকে নিলেন, এটা একটা সমাবেশ। এই চারজনকে বাদ দিয়ে এই চারজনকে নিলেন, এটা একটা সমাবেশ। এই চারজনকে বাদ দিয়ে এই চারজনকে নিলেন, এটা একটা সমাবেশ। এবার আপনি 2 এর সাথে 4, 5 নিলেন, এটা একটা সমাবেশ। 2 এর সাথে 6, 7 নিলেন, এটা একটা সমাবেশ। সরি, 2 এর সাথে 4, 5, 7 নিলেন, 2 এর সাথে 4, 6, 7 নিলেন। তার মানে এরকম যতভাবে সমাবেশ করা যাবে চারটা চারটা বাহু নিয়ে, সেটা কি 7C4। 7C4 না, তার মোট বাহু আছে 7টা, সেখান থেকে নিব 4টা। এই 7C4 করে এতগুলো চতুর্ভুজ হতে পারে, কারণ এত ক্ষেত্রে আমি এখান থেকে 4টা ভিন্ন ভিন্ন বাহু নিতে পারবো। হ্যাঁ, তার মধ্যে 3 ক্ষেত্রে চতুর্ভুজ হবে না, তার মানে এই 3টা আমাকে বাদ দিতে হবে। এটা উত্তর। কেন করা যাবে না, কেন? অবশ্যই করা যাবে। চার নাম্বার, কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশ দুটির প্রত্যেকটিকে কি বলে? বিপরীত কৌণিক বিন্দুর। এটা একটা চতুর্ভুজ, এর বিপরীত কৌণিক বিন্দু, এই যে এগুলাকে বলে কৌণিক বিন্দু। তাহলে 2 বিপরীত কৌণিক বিন্দু, তাহলে এই কৌণিক বিন্দুর বিপরীত কৌণিক বিন্দু এটা, তাহলে এই দুজনকে যুক্ত করলে যা পাবেন সেটাকে কি বলে? কর্ণ। সেটা হচ্ছে কর্ণ। তাহলে আমাদের বি নাম্বার অপশন ইজ রাইট। সবই পরীক্ষা আসা প্রশ্ন, হ্যাঁ, বি নাম্বার অপশন রাইট। নেক্সট, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি বা 4 সমকোণ, তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? চতুর্ভুজের অন্তঃকোণ, অন্তঃকোণ মানেই কিন্তু এই যে ভিতরের যে 4টা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এগুলো কেবল অন্তঃকোণ। তো এই কোণের সমষ্টি 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি কত সমকোণ? এটাকে 90 দিয়ে ভাগ করেন, 0 0 ক্যান্সেল, 4 9 36, তাহলে 4 সমকোণ। তাহলে উত্তর হচ্ছে 4 সমকোণ। ক্লিয়ার? নেক্সট, একটি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280 ডিগ্রি। বলছে চতুর্থ কোণটির মান কত? একটা চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280। দেখেন, এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের নাম দিলাম এবিসিডি। এই এবিসিডি চতুর্ভুজের কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, তার মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই 3 কোণের সমষ্টি 280। বলছে কোণ ডি এর মান কত? এখন আমরা কি জানি? আমরা জানি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। 4 কোণের সমষ্টি 360, তার মধ্যে এই 3 কোণের সমষ্টি 280। তার মানে এই 3টার পরিবর্তে আমি 280 বসাই দিলাম, প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 360। তাহলে কোণ ডি কত হবে? এই 360 থেকে এই 280 যোগ আছে, এটা শেষে বিয়োগ করতে হবে। তাহলে কত আছে? 0 8 80 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে কোণ ডি ইকুয়াল টু 80 ডিগ্রি। 80 ডিগ্রি। নেক্সট, এবিসিডি চতুর্ভুজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, বলছে এবিসিডি চতুর্ভুজের কোণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2D। বলছে ডি কোণের মান কত? সবাই তাকান। এবিসিডি একটা চতুর্ভুজ, এটা কি একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের কোণ এ, আচ্ছা কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 360। এখন আমাকে বলেন কিসের মান বের করতে বলছে? ডি এর মান বের করতে বলছে। তাই এই সবগুলোকে ডি বানায় ফেলতে হবে। তাকান এদিকে, আগে বুঝতে হবে, যেহেতু ডি এর মান বের করতে বলছে এই সবগুলোকে ডি বানাতে হবে। এই এ প্লাস বি প্লাস সি কে ডি বানানোর একটা উপায় আছে, 2D। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2D, তাই এইটুকের পরিবর্তে আমি বসাবো 2D, সাথে আছে ডি ইজ ইকুয়াল টু 360। 2D আর ডি মানে 3D ইজ ইকুয়াল টু 360। এবার আমাকে যদি ডি বের করতে হয়, তাহলে 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে ডি ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 3। 3 12 36 আর একটা 0 120, তার মানে ডি এর মান হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন।
নেক্সট, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, দেখেন বিপরীত বাহুগুলো বা বিপরীত বাহুদ্বয়, যাক সমস্যা নেই, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, পরস্পর সমান এবং সমান্তরাল তাকে কি বলে? আচ্ছা, এখানে এই যে আয়তক্ষেত্র, এর বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, রম্বসেরও বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, সামান্তরিকেরও বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। এখন আয়তক্ষেত্র এখানে উত্তর দেওয়া যাবে না, কারণ আয়তক্ষেত্র হতে হলে আর একটা কন্ডিশন থাকতে হবে যে প্রত্যেক কোণ সমকোণ, এখানে কিন্তু উল্লেখ নাই। রম্বসে উত্তর দেওয়া যাবে না, কারণ রম্বস হতে হলে বলতে হবে প্রত্যেক চার বাহুর চারটাই সমান্তরাল, সমান। কিন্তু এখানে তো চার বাহু সমানের কথা বলে নাই, শুধু বলছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তার মানে এখানে পারফেক্ট অ্যান্সার সামান্তরিক। বুঝছেন আমার কথাটা? নেক্সট, সামান্তরিকের বিপরীত কোণগুলো কেমন হয়? সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান, এই যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। রম্বসেরও বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, আয়তেরও বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এবং সেগুলো 90 ডিগ্রি। ঠিক আছে। নেক্সট, একটি সামান্তরিকের বিপরীত দুইটি কোণের সমষ্টি 60 ডিগ্রি, দেখেন অপর একটি কোণের মান কত? দেখছেন, টেকনিক্যাল কোশ্চেন। একটা সামান্তরিক, এই যে এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 60। বিপরীত কোণ বলতে কোনটা কোনটা বলেন? এই কোণ এ আর কোণ সি, তার মানে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 60। এখন আমরা সবাই জানি যে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান হয়, তার মানে এই এ আর সি পরস্পর সমান। তাহলে এই দুইজনের যোগফল যদি 60 হয়, তাহলে এই 60 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এই 30 কার মান? এই 30, এইটার মানও 30, এটার মানও 30। বুঝছেন কিনা বলেন? কারণ এই দুটো তো পরস্পর সমান। এবং আমরা একটা জিনিস জানি যে কোন সামান্তরিকের এই পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। পড়ছি কিনা? পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180, তাহলে এটা যদি 30 হয়, তাহলে এইটা প্লাস এইটা 180, তার মানে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180। তার মানে এর মান বের করছে 30, তাহলে 30 প্লাস বি ইকুয়াল টু 180। তাহলে বি কত হবে? এই 30 এর সাথে বিয়োগ হবে, 180 থেকে 30 বিয়োগ হলে 150। তার মানে আমাদের উত্তর হচ্ছে 150। ক্লিয়ার? হ্যাঁ, আয়ত রম্বস সবাই সামান্তরিক, তাহলে উত্তর এমন ভাবে দিতে হবে যেন এগুলোর মধ্যে সবাই ইনক্লুড হয়ে যায়, তাহলে সামান্তরিক উত্তর দিলে তো ওগুলো চলে আসবে। বুঝছেন? হ্যাঁ, অনেকে বলে যে ভাই এটা যদি মনে না থাকে যে এই কোণ আর এই কোণের যোগফল 180, তাহলে কি করব? কোনো সমস্যা নেই, এইটা আর এইটা মিলে তো 360, সরি এইটা আর এইটা মিলে তো 60। এখন এই চার কোণের সমষ্টি কত? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 360, এটা তো জানি। তার মধ্যে এই এ আর সি এর যোগফল দিয়ে আছে 60, তাহলে এ আর সি এর যোগফলের পরিবর্তে, তার মানে দেখেন কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু 360। এই এ আর সি এর যোগফল 60, তাহলে প্লাস কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু 360। এই দুটা রেখে দেন, এই 60 এর পাশে বিয়োগ করেন, তাহলে প্লাস বি প্লাস ডি 360 থেকে এই 60 বিয়োগ হলে 300, তাহলে বি প্লাস ডি 300, তার মানে এইটা আর এটা যোগফল 300। আমরা তো জানি যে সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই দুটা মিলে 300 হইলে 300 কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে 150, তার মানে এটার মানে 150, এটার মানে 150। আমার কথা কি বুঝছেন? এই দুটা যোগফল যে 180, এটা মনে না থাকলেও সমস্যা নেই। এই দুটা যোগফল দিয়ে আছে 60, তাহলে 360 তো এই চার কোণের যোগফল, সেই চার কোণের যোগফল 360 থেকে এই দুটা যোগফল 60 বিয়োগ করলে পাইলাম 300। এই 300 হলো এই দুটা যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা পেয়ে যাবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, যেভাবে ইচ্ছা করেন, সমস্যা নেই। নেক্সট, এবিসিডি সামান্তরিকের বি ইকুয়াল টু 100 হলে সি কত আঁকাবেন যাতে কনফিউশন না হয়। এ বি সি ডি, বি ইকুয়াল টু 100, বি মানে এই কোণটা 100, বলছে সি কত? সি মানে এই কোণটা চাইছে। তাহলে আমরা কি জানি সামান্তরিকের পাশাপাশি অবস্থিত দুটি কোণের সমষ্টি 180, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 180 হবে, পাশাপাশি অবস্থিত, তাই এটা 100 হলে এটা 80 হবে। থিওরি জানা থাকলে কোনো ব্যাপার না। ঠিক আছে, 80 ডিগ্রি। ওকে, নেক্সট, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে? দুটি সন্নিহিত, এই যে সন্নিহিত বলতে পাশাপাশি অবস্থিত দুইটা কোণ, বুঝতে হবে।
কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটা হচ্ছে এটা এবিসিডি সামান্তরিক, পাশাপাশি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি, দুটি সন্নিহিত মানে কোন দুইটা, এই দুইটা বা এই দুইটা আপনার ইচ্ছা, ধরে নিলাম এই দুইটার মধ্যে একটা হলো 115, কোনটা 115, এটা দেখতে একটু স্থূলকোণ মনে হচ্ছে, এটাকে 115 ধরেন। সন্নিহিত মানে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণ, তাহলে এই দুটাও ধরতে পারেন। তাই তার মধ্যে এটা যদি 115 হয় তাহলে এটা কত হবে? আমরা জানি পাশাপাশি অবস্থিত বা সন্নিহিত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো 115 আর এটা যোগফল 180, তাই না? তাহলে 180 থেকে এটা বাদ দিলে এটা পাবেন, তার মানে 180 মাইনাস 115, তাহলে কত হচ্ছে? 65 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 65 ডিগ্রি। সি নাম্বার অপশন ইজ রাইট। সি নাম্বার অপশন। ওকে, নেক্সট। এবিসিডি সামান্তরিকের কোন বিসিডি ইকুয়াল টু 130 হলে কোন এবিসি কত? আপনি চিত্র আঁকান। এবিসিডি সামান্তরিক, যে এবিসিডি সামান্তরিকের বিসিডি কোণ মানে সি, মাঝখানেরটাকে কোণ বোঝায়, মাঝখানের অংশটা, মাঝখানে যে বর্ণ থাকবে না ওই কোণ, ওইটাকে ওইখানে হচ্ছে কোণ। হ্যাঁ, তাহলে বিসিডি বলতে বিসিডি মানে এই কোণটা। যদি আমার চিত্র ভুল হয়েছে কারণ এটা সূক্ষ্মকোণ হয়ে গেছে, যদি এটা 130, সমস্যা নাই, থিওরি তো জানেন এটা 130। বলছে কোণ এবিসি কত? এবিসি মানে এই কোণটা। তাহলে আমরা জানি পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180, তাহলে এইটা আর এটা যোগফল 180, তাহলে 180 থেকে 130 বাদ দিলে এটা পাবো, তাহলে 180 মাইনাস 130 ইজ ইকুয়াল টু 50, তাহলে উত্তর হচ্ছে 50 ডিগ্রি। সি নাম্বার অপশন ইজ রাইট। এখানে চিত্র ভুল হয়েছে, টেনশন করার দরকার নাই, থিওরি তো জানেন আপনি। ওকে, নেক্সট। এসি এবং বিডি সামান্তরিকের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে, অতএব আগে আঁকান। সমান্তরিক বলছে, তাহলে একটা সামান্তরিক আঁকান, এবিসিডি সামান্তরিক। এবার কি বলছে? এসি এবং বিডি কর্ণ, এসি এবং বিডি কর্ণ, তো এটা হলো এসি কর্ণ, এটা হলো বিডি কর্ণ, পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এই যে ছেদ বিন্দু ও। বলছে অতএব এও ইকুয়াল টু এবি, দেখেন এও ইজ ইকুয়াল টু এবি না, এইটুক আর এইটুক কি সমান? কখনোই না। বিও ইকুয়াল টু বিসি, বিও ইকুয়াল টু বিসি না, বিও ইকুয়াল টু ডিও, দেখেন বিও ইজ ইকুয়াল টু ডিও, ইয়েস, এই অংশ আর এই অংশ সমান। যদি বলতো যে এসি ইকুয়াল এও ইকুয়াল টু ওসি, তাও সমান হতো, সমস্যা নাই। তাহলে উত্তর হচ্ছে কোন নাম্বার অপশন? ডি নাম্বার অপশন। বিও ইকুয়াল টু ডিও, যে বিও ইজ ইকুয়াল টু ডিও মানে এইটুক আর এইটুক সমান। কেন? আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে একজন আরেকজনের মধ্যে যাওয়ার সময় প্রত্যেকে সমান দুই ভাগে ভাগ করছে, মানে এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান, এই পাশের অংশের সাথে এই পাশের অংশ সমান, কিন্তু এই চার অংশই কিন্তু সমান না। এই চার অংশই সমান হবে যদি জিনিসটা আয়তক্ষেত্র হয়, তাহলে এই চার অংশই সমান। যদি জিনিসটা বর্গক্ষেত্র হয়, কারণ এদের বর্গ এবং আয়তের কর্ণ দুইটা সমান, মানে এই কর্ণের দৈর্ঘ্য এই কর্ণের দৈর্ঘ্য সমান, আয়তরে বর্গের এই কর্ণ আর এই কর্ণ সমান, তাহলে আয়ত এবং বর্গের ক্ষেত্রে দুই কর্ণ সমান। সুতরাং একজন আরেকজনের উপর দিয়ে যাওয়ার সময় এই চার ভাগ হবে, এই চার ভাগের দৈর্ঘ্য সমান হবে বর্গের ক্ষেত্র। কিন্তু সামান্তরিকের একটা কর্ণ বড় একটা কর্ণ ছোট, তাহলে এই চার খণ্ড তো সমান হওয়ার সুযোগ নাই। এই জন্য এই খণ্ডের সাথে এই খণ্ড সমান, এই খণ্ডের সাথে এই খণ্ড সমান। বুঝছেন? ক্লিয়ার বিষয়টা? নেক্সট, এবিসিডি সামান্তরিকের ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো, বিএডি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে বিসিএফ কত? সমস্যা নাই, আগে চিত্র আঁকান। এবিসিডি সামান্তরিক, এ বি সি ডি। এবার কি বলছে? কাকে? ডিসি কে। ডিসি মানে ডি থেকে সি, কিন্তু সিডি না, ডিসি মানে ডিসি। এই ডিসি কে ই পর্যন্ত বাড়াবো, তাহলে এই ডিসি কে ই পর্যন্ত বাড়ালাম। ওকে, ফাইন। এবার বলছে বিএডি। বিএডি বলতে কোনটা? বিএডি মানে এই কোণটা 100 ডিগ্রি। বলছে বিসিএফ কত? বিসি, তাহলে বিসিই মানে এই কোণটা চাইছে, নো প্রবলেম। আমরা সবাই জানি যে সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা 100 হলে এটা 100 হবে। এখন এই পুরোটা একটা সরল কোণ, তার মানে এই সরল কোণটা 180 ডিগ্রি, তার মধ্যে এইটুক যদি 100 হয় তাহলে বাকিটুকু 80। চিত্র আকারে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বুঝে শুনে চিত্র আকারে সব ক্লিয়ার। ওকে, নেক্সট। সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডক, এখানে বানানটা ভুল আছে, কারেকশন করবেন। অন্তর্দ্বিখণ্ডক দ্বয়। সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডক, বিপরীত কোণের সামান্তরিক আকান।
বিপরীত কোণ বলতে কোন দুইটা কোণকে বোঝাচ্ছেন? এই কোণ অথবা এই কোণ। এবার বলছে বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডক দ্বয়, তার মানে এই কোণ আর এই কোণের অন্তর্দ্বিখণ্ডক, মানে এই কোণকে সমান দুই ভাগে ভাগ করবে, এই কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। এই যে অন্তর্দ্বিখণ্ডক দ্বয়, এই অন্তর্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান্তরাল, এই থিওরি পড়াইছি যে সামান্তরিকের বিপরীত দুই কোণের অন্তর্দ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। তাহলে পরস্পর কি সমান্তরাল, এই যে দেখেন পরস্পর সমান্তরাল না, দেখছেন? এগুলোও পরীক্ষা আসছে, সব পড়তে হবে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? নেক্সট, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি দেখেন। এগুলো করানো হয়ে গেছে, 18 নম্বর করানো হয়ে গেছে। একটি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটা একটি কোণ সমকোণ উহা কি হবে? এটাও করাইছি, হয় আয়তক্ষেত্র না হলে বর্গ। কিন্তু যেহেতু বর্গ একটা আয়তক্ষেত্র, তাহলে উত্তর হচ্ছে আয়তক্ষেত্র, কারণ এই আয়তক্ষেত্রের মধ্যে বর্গ চলে আসছে। এগুলো করানো হয়ে গেছে, তাই না? কোন চতুর্ভুজের কোণগুলো সমান, তাহলে আয়তক্ষেত্র, এটাও করানো হয়ে গেছে। আয়তক্ষেত্রের চারটি বাহুর মধ্যে, এই যে দেখেন আয়তক্ষেত্রের চারটি বাহুর মধ্যে চারটি কি সমান? বিপরীত দুই বাহু সমান। দেখেন বিপরীত দুই বাহু সমান, বিপরীত দুই বাহু সমান, পাশাপাশি দুইটি বাহু সমান, সবগুলো অসমান। তাহলে উত্তর কোনটা? বিপরীত দুই বাহু সমান। আয়তক্ষেত্র কি? বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তার মানে বিপরীত দুই বাহু সমান। সামান্তরিকের ক্ষেত্রেও যদি বলতো তাহলে বলতাম বিপরীত দুই বাহু সমান। যদি বর্গ বা রম্বস বলতো তাহলে চারটি বাহু সমান হতো। বুঝছেন? আয়তক্ষেত্রের কয়টি কোণ সমকোণ? আয়তক্ষেত্রে চারটা কোণই সমকোণ। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই যে আয়ত, এই চারটা কোণই কি সমকোণ। বর্গেরও চারটা কোণ সমকোণ। দেখেন সামান্তরিক, যদি বলে সামান্তরিকের কয়টা কোণ সমকোণ? একটাও না। যদি বলে সামান্তরিকের সূক্ষ্মকোণ কয়টা? দুইটা। মাথায় রাখবেন, এই যে এই দুইটা সূক্ষ্মকোণ, এই দুইটা আবার স্থূলকোণ। তাহলে সামান্তরিকের দুইটা সূক্ষ্মকোণ, দুইটা স্থূলকোণ। বর্গক্ষেত্রের চারটাই সমকোণ। আয়তক্ষেত্রের চারটা কোণই সমকোণ। ঠিক আছে? যদি বলে রম্বসের এই যে দুইটা সূক্ষ্মকোণ, দুইটা স্থূলকোণ। এগুলো এমনি বেসিক ইনফরমেশন, পারা উচিত। হ্যাঁ, আয়তক্ষেত্রের চারটাই সমকোণ, বর্গক্ষেত্রের চারটাই সমকোণ, সামান্তরিকের দুইটা সূক্ষ্মকোণ, দুইটা স্থূলকোণ, রম্বসের দুইটা সূক্ষ্মকোণ, দুইটা স্থূলকোণ। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সেন্টিমিটার। অন্তর্ভুক্ত কোণটি কত ডিগ্রি হলে আয়তক্ষেত্র আঁকা সম্ভব হবে? দেখছেন একটা আয়তক্ষেত্রের, খেয়াল করেন, একটা আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যর মান 9, 12। সন্নিহিত বাহু বলতে কোন দুইটা বাহু? সন্নিহিত বাহু বলতে পাশাপাশি অবস্থিত দুইটা বাহু। এই যে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12। বলছে অন্তর্ভুক্ত কোণটি, অন্তর্ভুক্ত কোণ মানে এই সন্নিহিত বাহুর অন্তর্ভুক্ত কোণ। এই সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটা কত ডিগ্রি হলে আয়তক্ষেত্র আঁকা হবে? তা আয়তক্ষেত্র আঁকতে হলে তো এটা 90 ডিগ্রি হতে হবে, তাই উত্তর 90 ডিগ্রি। প্রশ্নেই তো উত্তর দেওয়া আছে। বলছে এদের সন্নিহিত কোণ কত হলে, মানে এই বাহু দুইটা সন্নিহিত কোণ কত হলে আয়তক্ষেত্র আঁকা সম্ভব হবে। তো আয়তক্ষেত্র আঁকতে হলে তো এগুলো 90 হতে হবে, 90-র বাইরে হলে হবে না। দেখেন এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি এবং এসি ইকুয়াল টু বিডি। কন্ডিশন অনুসারে চিত্র আঁকেন। এবি সমান্তরাল সিডি, এসি ইকুয়াল টু বিডি। দেখেন এবিসিডি চতুর্ভুজ, তাহলে এবিসিডি চতুর্ভুজ, এই যে এ বি সিডি, এই হলো এসি, এই হলো বিডি। এই এসি আর বিডি সমান, তার মানে এসি ইকুয়াল টু বিডি। এই এসি আর বিডি তো কর্ণ, আর কর্ণ দুইটা সমান হয় কার? তার মধ্যে এ কোণ 90, এই কোণটা 90, এই কোণটা 90, তাহলে এই দুইটা কর্ণ সমান হয় কার? এবং একটা কোণ 90। দেখেন তাহলে কর্ণদ্বয় সমান কার হয়? আয়তক্ষেত্রের হয়। এখানে সামান্তরিকের কি কর্ণ সমান হয়? রম্বসের কর্ণ সমান হয়? ট্রাপিজিয়াম? এটা আসবেই না। তাহলে উত্তর আয়তক্ষেত্র। কর্ণদ্বয় সমান আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। যেহেতু এখানে
আয়ত বর্গ দুইটাই যদি অপশনে থাকতো তাও আয়ত পারতাম, কারণ বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তাকে কি বলে? দেখেন কি বলছে, আয়তক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয় সমান হলে, আয়তক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয়, এই একটা আয়তক্ষেত্র, এর সন্নিহিত বাহু মানে এইটা আর এইটা, অথবা এইটার সাথে এইটা, এই দুজন সমান হলে তো জিনিসটা বর্গ হয়ে যাবে। দেখছেন, এই জিনিসটা সমান হলে কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। তো বর্গ, এটা উত্তর বর্গ, বর্গ, এটা উত্তর বর্গ। 25 নাম্বার। আচ্ছা, 26 থেকে আগামী ক্লাসে করাবো। 25 পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে 26 থেকে করাবো। আর আমি একটু জ্যামিতি ক্লাসটা, আমি আপনাদের পাটিগণিত বীজগণিত ক্লাসটা, মানে বীজগণিতের বীজগাণিতিক রাশির যে লসাগু গসাগু শেষ হলে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ যেটা আছে, এটা শেষ করে আমি ওই ব্যাচটা আপাতত 6 থেকে 7 দিন অফ রাখবো। আর ওই 6-7 দিন আমরা জ্যামিতি গ্রুপে 2টা করে ক্লাস নিব, সকালে একটা, রাতে একটা। আমি জ্যামিতি ক্লাসটা সামনের সপ্তাহের মধ্যে আমি এই জ্যামিতি ক্লাসটা ক্লোজ করে দিব, ঠিক আছে? তবে আমাদের শনি রবি সোম এই 3 দিন বীজগণিত ক্লাস হবে। তারপরে আমি আপনাদেরকে ওইখানে 7 দিন অফ রেখে এখানে আমি করে জ্যামিতিক গ্রুপটা ক্লোজ করে দিব, যাতে আমি দ্রুত মেন্টাল অ্যাবিলিটি মানে ক্লাসগুলো শুরু করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।